রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা কেন্দ্রের। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো মোদী সরকার। হলফনামায় কেন্দ্র জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন বিলোপের পক্ষে। স্বাধীনতার ৭৫ বছরে আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যেই আইন বিলোপ জরুরি। তাই ভারতীয় দণ্ডবিধির ১২৪-এর এ ধারায় পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনার সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই জানিয়েছে কেন্দ্র। স্বাধীন দেশে রাষ্ট্রদ্রোহ আইন একেবারেই অপ্রয়োজনীয় মত প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের। ব্রিটিশ জমানার এই আইনের অপব্যবহার নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা কেন্দ্রের। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো মোদী সরকার। হলফনামায় কেন্দ্র জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন বিলোপের পক্ষে। রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা কেন্দ্রের। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে এমনটাই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে মোদী সরকার। স্বাধীনতার ৭৫ বছরে আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যেই আইন বিলোপ জরুরি। তাই ভারতীয় দণ্ডবিধির ১২৪-এর এ ধারার পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনার সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে এমনটাই হলফনামায় জানিয়েছে কেন্দ্র। স্বাধীন দেশে রাষ্ট্রদ্রোহ আইন একেবারেই অপ্রয়োজনীয় মত প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের। ব্রিটিশ জমানার এই আইনের অপব্যবহার নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। আইনমন্ত্রী কিরেন রিজিজু কি জানিয়েছেন আসুন শুনবো। सेडिशन लॉ का मामला सुप्रीम कोर्ट में काफी दिनों से चल रही है और सुप्रीम कोर्ट ने बार बार सरकार से पूछा और कहा कि सेडिशन लॉ पे सरकार का क्या मत है और क्या कदम उठाए जा रहे हैं। और आज हम लोगों ने बहुत ही क्लियर कट एफिडेविट के माध्यम से सुप्रीम कोर्ट को बताया कि प्रधानमंत्री मोदी जी के निर्देशन पर ये निर्णय किया गया है कि सेडिशन लॉ जो हमारा देश में इस वक्त है उसको हम रिकंसिडर करेंगे और री एग्जामिन करेंगे। और प्रधानमंत्री जी ने जो पुराने कानून है अंग्रेजों के ज़माने से जितने चल रहे कानूनों को ख़त्म करने का जो प्रक्रिया शुरू किया है उसमें लगभग 1500 ऐसे कानून है जो ज़रूरत नहीं है उनको हमने हटा दिया है। রাষ্ট্রদ্রোহীদের শাস্তি নিয়ে দ্বিমত নেই। প্রশ্ন এই আইনের অপব্যবহার নিয়ে। মন্তব্য কংগ্রেস নেতা রাজীব শুক্লর। अगर वो देखिए ये उसका जो मिसयूज है, मिसयूज जबरदस्त हो रहा। अगर मिसयूज को रोका जा सके और कोर्ट इस तरफ ध्यान दे तो जो है सबसे ज़्यादा जरूरी तो है राष्ट्रद्रोह अगर कोई सच में करता है सब इसके खिलाफ है, लेकिन राष्ट्रद्रोह की धाराओं का मिसयूज अगर आप करते हैं वो। আর এই রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে খোঁচা দিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি লিখেছেন, কায়দা করে রাষ্ট্রদ্রোহ মামলায় সময় কিনছে কেন্দ্র। গোটা প্রক্রিয়াটি হাস্যকর। ১৫০ বছরের পুরনো আইন নিয়ে ৭ বছরের মোদী শাসন, এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। অথচ আচমকা সুপ্রিম কোর্টে শুনানির আগে নাগরিক স্বাধীনতার পক্ষে কেন্দ্র। এইভাবেই খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আসছি পরের খবরে। সরকারি টেন্ডার পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ। সিবিআই নজরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র তৎকালীন আপ্তসহায়ক সুশান্ত মল্লিক। ২০১৬ সালের ডিসেম্বরে এই দুর্নীতি সংগঠিত হয় বলে সিবিআই সূত্রে দাবি। ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চর্চা। বালিগঞ্জে জিতেছেন প্রায় ১ মাস হতে চলল, কিন্তু বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন এখনো চলছে। আর এরই মধ্যে রাজনৈতিক তরজার আবহে নতুন বিতর্ক। প্রায় ৫ বছর আগে সরকারি টেন্ডার দুর্নীতির মামলায় জড়ালো মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়র তৎকালীন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের নাম। দিল্লিতে সিবিআই এর দুর্নীতি দমন শাখায় এই নিয়ে এফআইআরও দায়ের হয়েছে। সিবিআই এর এফআইআরে ৪ নম্বরে নাম আছে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের। গত শনিবার সিবিআই এর দায়ের করা এফআইআর এর কপিতে দাবি করা হয়েছে, ঠিকাদার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যত টাকা ঘুষ নেওয়া হয়েছিল তার মধ্যে ৫ লক্ষ টাকা পাঠানো হয় তৎকালীন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রীর আপ্তসহায়ক সুশান্ত মল্লিকের ব্যাংক অ্যাকাউন্টে। এফআইআরে আরও দাবি করা হয়েছে ২০১৬ ডিসেম্বরে আশুতোষ বন্দ্যোপাধ্যায় সুশান্ত মল্লিকের ব্যাংক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। সিবিআই এর এফআইআরে দুর্নীতির যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই সময় অর্থাৎ ২০১৬ সালে বাবুল সুপ্রিয় ছিলেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী। তার ২ বছর আগে প্রথমবার আসানসোলের বিজেপি সাংসদ নির্বাচিত হন তিনি।
যে সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার নাম ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড বা ইপিআই। সংস্থার ওয়েবসাইট বলছে 1970 সালে এই সংস্থাকে ভারী শিল্প মন্ত্রকের অধীনে আনা হয়। সিবিআই সূত্রে খবর, কয়েক মাস আগে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। অভিযোগ, ইপিআইতে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোট 50 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে মোট 7 জনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত, যার মধ্যে ইপিআই এর তৎকালীন 3 আধিকারিকের নাম আছে, আর নাম আছে সুশান্ত মল্লিকের, যিনি সেই সময় ওই মন্ত্রকের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আত্মসহায়ক ছিলেন। তো আমি এক্সপেক্টেডই ছিল, আমি একদমই আশ্চর্য নয়। আর 4 বছর 4.5 বছর হলো উনি আমার আত্মসহায়ক নেই। আমরা অনেকদিন আগেই ওনার সঙ্গে কাজ করছি না। আর দেখুন, সিবিআইকে এরা একটা জোকে পরিণত করছে। আমার বিরুদ্ধে তো চার্জশিট নয়, কিন্তু কোনোভাবে আমার নামটা ঢোকানো ব্যাপার রয়েছে। আর সুশান্তবাবু প্রিয়রঞ্জন দাসবংশীর সঙ্গে একটা বিরাট সময় কাজ করেছেন, নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছেন, গিরিধারী গোমাঙ্গর সঙ্গে কাজ করেছেন। আমার নাম নিয়ে আমি একদমই চিন্তিত নই। শুভেন্দু অধিকারী আসানসোলে গিয়ে আমার আরেকজন যিনি কাজ করতেন তার নামেও কুৎসা করেছেন, ব্যক্তিগত কুৎসা করেছেন। বাট এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ থিং, আমি এটা এক্সপেক্টই করছিলাম। এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বাবুল সুপ্রিয় যেহেতু বিজেপিতে ছিলেন এবং বিজেপির সিটিং সাংসদ পদ তিনি ছেড়ে মুখের উপর ইস্তফা ছুড়ে দিয়ে তিনি তৃণমূলে চলে আসেন, ফলে বিজেপি যে তার উপর রুষ্ট রয়েছে এবং তার উপর যারপন্নায় চটে থাকবে, এটা খুবই স্বাভাবিক এবং সেটা ধরে নেওয়া যেতে পারে। এইসব সূত্রেই আর কোথাও কিছু হচ্ছে কিনা আমরা নিশ্চয়ই খোঁজ নেব। বাবুল সুপ্রিয় যতদিন বিজেপিতে ছিলেন, এই সরকারের যতদিন মন্ত্রী ছিলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা জানি না। আজ থেকে দল থেকে ছেড়ে অন্য দলে চলে যাওয়ার অর্থই তার বিরুদ্ধে কুৎসা করা বা আক্রমণ করা নয়। এই বিষয়টি যদি কেউ অভিযোগ করে থাকে তার তদন্ত তার মতো হবে। এই মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু করে তদন্ত করছে সিবিআই। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে কিন্তু জট এখনো কাটেনি। গতকালই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই বিষয়টা তাঁর হাতে নেই, রাজ্যপাল এবং পরিষদীয় মন্ত্রীর হাতে রয়েছে। এতদিন শপথ গ্রহণ হয়ে যাওয়া উচিত ছিল। বাবুল সুপ্রিয়র শপথ জট নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। 16 এপ্রিল বালিগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন, সোমবার 9 মে, কিন্তু এখনো শপথ নেওয়া তো দূরের কথা, বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা এখনো কাটেনি। রাজ্যপাল, স্পিকার নাকি ডেপুটি স্পিকার, কে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাবেন? সংবিধানের 188 নম্বর ধারা অনুযায়ী বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করাতে পারেন রাজ্যপাল বা তাঁর অনুমোদিত কেউ। বালিগঞ্জে উপনির্বাচনের ফল বেরোনোর পর শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমোদন চেয়ে রাজ্যপালকে একাধিকবার চিঠি দেয় পরিষদীয় দপ্তর। প্রথমে সেই অনুমোদন দেননি রাজ্যপাল, উল্টে বেশ কিছু তথ্য চেয়ে পাননি বলে নোট পাঠান জগদীপ ধনকড়। টানাপোড়েনের মধ্যে পরে টুইট করে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেন রাজ্যপাল, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেন ডেপুটি স্পিকার। সেই বিষয়টি রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। তারপর কয়েকদিন কেটে গেলেও রাজভবনের তরফে কোনো বার্তা দেওয়া হয়নি। এই ব্যাপারটা তো আমার হাতে নেই, এই ব্যাপারটা মহামহিম রাজ্যপালের হাতে এবং পরিষদীয় মন্ত্রীর হাতে রয়েছে। আমি মনে করি এটা হয়ে যাওয়া উচিত ছিল এতদিন। রাজ্যপাল নিজেই তো শপথ দিতে পারেন, এত বলার তো কিছু নেই। বিধানসভায় আসবেন, এসে শপথ দিয়ে যাবেন, বিধানসভার সদস্য হবেন, এত বিতর্ক বাড়াবার কোনো ব্যাপারই নেই। কাউকে পছন্দ হতে পারে, কাউকে পছন্দ নাও হতে পারে, তার জন্য কারো শপথ গ্রহণ আটকে যাবে, এটা বাঞ্ছনীয় না। এটি রাজ্যপাল এবং মহামান্য স্পিকারের বিষয়। এই অবস্থা তৈরি করবার জন্য কে বা কারা দায়ী সেটা সম্পূর্ণ তাদের দুজনের বিষয়। ভোট হয়েছে, অবাধ গণতান্ত্রিক ভোট, বিজেপি জামানত জব্দ হয়েছে, বাবুল সুপ্রিয় বিধায়ক হয়েছেন। একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে রয়েছে বিজেপি, আর বিজেপির দূতের কাজ করছেন জগদীপ ধনকড়। ফলে বিজেপি যে রাগনা মেটানো, সেটা এই জগদীপ ধনকড় ভাবছেন আমি একটু মিটিয়ে দিই বিজেপির হয়ে, একটু হ্যারাস করে, শপথটাকে দেরি করে, জটিলতা তৈরি করে। এই টানাপোড়েনের মধ্যে কবে বিধায়ক পদে শপথ নেবেন বাবুল সুপ্রিয় তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখব অন্ডালের দিকনালা এলাকায় ডাকাতি, কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাত 1:30 নাগাদ বাড়ির পেছন দিকে দরজা ভেঙে ঢোকে 6-7 জনের ডাকাত দল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজনের হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রেখে চলে লুটপাট। সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। অন্ডাল থানার পুলিশের পাশাপাশি সকালে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত ও এসিপি তৌহিদ আনোয়ার। সুকর্ণা, গত সপ্তাহে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন বঙ্গ সফরে এবং তিনি এসে স্পষ্টই বার্তা দিয়েছিলেন যে 356 ধারা কিন্তু কোনো দাওয়াই নয় এবং রাজনীতি করতে হবে, লড়াই করতে হবে একেবারে পথে নেমে এবং লড়াইটা রাজনৈতিক উপায় করতে হবে। কোথাও কি বঙ্গ বিজেপি এতে হতাশ? কারণ আমরা দেখেছিলাম এখান থেকে প্রতিনিধিরা গিয়েছিলেন, আইনজীবীদের লিগ্যাল সেল যারা বিজেপি সমর্থিত তারা গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, তারা 356 ধারা দাবি জানিয়েছিলেন। গতকাল আলিপুর দুয়ারের বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে কিন্তু আবারও তরজা সামনে এসেছে। তাহলে কি বিজেপির অন্দরে এই নিয়ে কোনো সংশয় তৈরি হয়েছে? তাতে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, আর আক্রমণ করতে ছাড়েনি শাসক দলও। 356 ধারা বা সিবিআই কোনো দাওয়াই নয়, লড়াই করতে হবে রাজনৈতিকভাবে। সূত্রের দাবি, কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপি নেতাদের এই বার্তা দিয়েছেন অমিত শাহ, যার জেরে কি হতাশ বঙ্গ বিজেপির একাংশ? প্রশ্নটা উঠছে তার কারণ হলো 356 ধারা নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের এই ফেসবুক পোস্ট, যেখানে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি 356 ধারা প্রয়োগই না করা যায় তাহলে সংবিধানে তা রেখে লাভ কি? যদি এইরকম বিষম পরিস্থিতিতেই সংবিধানের এই ধারা, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে রক্ষা কবচ হতে পারে, সেটা যদি প্রয়োগ করা নাই যায় তাহলে আদৌ কি এই ধারার কোনো প্রয়োজনীয়তা আছে বা এই ধারা কি সংবিধানে থাকার মতন জায়গায় আছে? দলীয় বিধায়কের এহেন ফেসবুক পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি জেলা বিজেপি নেতৃত্ব, তবে দলের অন্দরে শুদ্ধিকরণের ডাক দিয়েছেন জেলা সভাপতি। কর্মী বা নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে বাগে আনতে হবে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে তাদের, কারণ দল আগামী দিনে ক্ষমতায় আসবে। যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, অনুশাসন না থাকে, ভবিষ্যতে সেটা তৃণমূলের সরকারের মতো হবে। তারা হয়তো কেউ বুঝতেছে না যে কোনটা ভালো, কোনটা আমার সোশ্যাল মিডিয়ায় লেখা উচিত, কোনটা লেখা উচিত নয়, কার বিরুদ্ধে বলা উচিত, কার বিরুদ্ধে বলা উচিত নয়। যেখানে কিছু ভালো কিছু খারাপ থাকে সেখানে শুদ্ধিকরণের মাধ্যমে খারাপটাকে বেছে ফেলা সম্ভব। সমস্ত পচনধরা মানসিকতা, সুতরাং শুদ্ধিকরণ কাদের বলবেন? গত সপ্তাহে আলিপুরদুয়ারে বিজেপি যুব মোর্চা জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জেলা জুড়ে বিজেপির অন্দরে শুরু হয় বিক্ষোভ। বিজেপির এই কোন্দল নিয়ে অস্বস্তি কাটার আগে আরেক বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে মাথাচাড়া দিল বিতর্ক। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।